লুটপাট করা শেষ, মাত্র 30,000 কোটি টাকা ফাংশনাল লোন আছে। এই হচ্ছে তাদের চরিত্র ছিল। এই মানুষগুলো খুব চমৎকার চমৎকার কথা বলতো এবং কথার ফুলঝুরি, দাড়ি টুপি আছে, মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। এই মানুষগুলো যখন আবার চলে যাবে, এখন যারা ক্ষমতায় এসে চলে যাবে, সব লুটপাট করে, জনগণের সম্পদ লুটপাট করে। একজন কৃষক, দিনমজুর, শ্রমিক, যিনি তার সন্তানের জন্য তার উপার্জনের কিছু অংশ প্রতি মাসে সঞ্চয় করেন ব্যাংকের মধ্যে, এই সঞ্চয়কৃত অর্থগুলো লোপাট করে যারা, এরা দেউলিয়া, এরা চোর। এই চোরদের আস্থানায় পরিণত হয়েছে বাংলাদেশগুলো। পুঁজিপত্তি অর্থনৈতিক ব্যবস্থা, নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা এই জায়গায় একটা জাতিকে নিয়ে যায়। এ কারণে শিক্ষার ব্যাপারে বলা হয়েছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। কিন্তু অ্যাকচুয়ালি এই বডি, মাইন্ড অ্যান্ড সোলের কম্বিনেশন করে যখন এডুকেশন আমার এই জায়গা তৈরি হচ্ছে না, তখন সেই এডুকেশনের মাধ্যমে আমরা বেস্ট আউটপুটটা সোসাইটির জন্য একটা অ্যাকশনারি, একটা মানুষ, একটা সভ্যতা আমরা সেখানে বিনির্মাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছি। ইউনিভার্সিটিগুলো পাশ করে বের হচ্ছে এক একজন ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসের জন্ম হচ্ছে। এই মেডিকেল কলেজগুলোতেও তো ফেরেস্তা জন্ম নেয় না। তো এখান থেকে পাশ করে গিয়ে আনইথিক্যাল কার্যক্রম, হেলথ সেক্টর হচ্ছে দুর্নীতির সেকেন্ড লার্জেস্ট সেক্টর বাংলাদেশের। এখানে অশিক্ষিত রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি মজুর এসা বসে থাকে না। কিন্তু কেন হেলথ সেক্টর দুর্নীতির আঁকড়াখানা? কেন বাজেট দেয়া হলে সরকারি হাসপাতালগুলো মানুষের মেডিকেল সার্ভিস নিশ্চিত করা হয় না? সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় গোয়াল ঘর, গরু ছাগল এখানে থাকে। মানুষগুলোকে মনে হয় রাস্তাঘাটে পড়ে আছে, মানবিকতা নাই। হাসপাতালের 250 শয্যা তো 250 শয্যায়, এর চাইতে আর বাড়ানো যাবে না, যতই চাহিদা থাকুক। জনগণ ট্যাক্সের টাকা দেবে। আপনারা দেখেন 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসির আওতায়। সেখানে 6 লক্ষ কোটি টাকা শুধুমাত্র আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এনবিআর এর কাছ থেকে, ন্যাশনাল বোর্ড অফ রিভিনিউজ। এই 9 লক্ষ কোটি টাকার 6 লক্ষ কোটি টাকাই শুধু আয় করে দিবে। তো এনবিআর যে টাকা আয় করবে, কোত্থেকে করবে? এনবিআর করবে আমার আপনার ইনডিরেক্ট ট্যাক্সের টাকা। টুপি কেনেন, পাঞ্জাবি কেনেন, পার্টস কেনেন, যা কেনেন না কেন 15% ভ্যাট কেটে নেবে। বিদেশ থেকে আপনার বাবা টাকা পাঠায়, সেইখান থেকে টাকা কেটে নেবে। বিদেশ থেকে কোনো পণ্য আসলে তার উপরে শুল্ক আরোপ করবে। কোনো পণ্য বিদেশে গেলে জনগণের এই টাকার উপরে শুল্ক আরোপ করবে। যত শুল্ক বাংলাদেশে আরোপ হয়, সেই শুল্ক সম্পূর্ণ জনগণের উপরে দায় চাপে এসে বড় বড় পণ্যগুলোর উপরে শুল্ক আরোপ করে। পণ্য তো দিন শেষে কনজিউমার প্রোডাক্টস, আপনি আমিই কিনি। সুতরাং এই যে 6 লক্ষ কোটি টাকা যেটা এনবিআর আয় করবে, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, টোটাল বাজেটের প্রায় বলা চলে সিংহভাগ 70% এখানে আয় হয়। আর যেগুলো হবে সেগুলো হচ্ছে ইন্টারনাল লোন, এক্সটার্নাল লোন। ইন্টারনাল লোনও হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনি যা রাখেন ওইখান থেকে লোন নেবে সে। এরপরে আপনার বাবা, আপনার ভাই যেখানে আয় করে, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের যে জমানো টাকা এগুলো উঠায় নেয় তারা। এগুলো হচ্ছে ইন্টারনালভাবে এই লোনগুলো নিয়ে হাজার হাজার বিলিয়ন ডলারের কাছাকাছি তারা লোনের পাহাড় তৈরি করে রাখছে। বিদেশে লোন বা প্রায় 26 বিলিয়ন ডলার লোন হয়ে গিয়েছে। এই লোন তো আপনার আমাকেই পরিশোধ করতে হবে। এইসব লোন টোন নিয়ে এসে একটা বাজেট করে, টোটালি জনগণের টাকা। এইগুলো আবার লুটতরাজ করে, লুটপাট করে। হেলথ সেক্টরে বাজেট দেওয়া হচ্ছে, এটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হতো তাহলে হেলথ সেক্টরের অবস্থা এরকম থাকতো না। ডাক্তাররাও এরকম। আপনাদের ইন্টার্ন করবেন, ইন্টার্ন ডাক্তারদের বেতন শুনছি 25,000 টাকা। তো একটা 20,000 টাকা একটা মানুষ লেখাপড়া শেষ করার পরে এমবিবিএস, তার কাছে তো প্রত্যাশা অনেক। আমরা সামান্য অনার্স পাস করার পরে, মাস্টার্স পাস করার পরে যে চাকরি করি, বিসিএস ক্যাডার হলে ন্যূনতম 32, আদার সুযোগ সুবিধা দিয়ে 40-45,000 টাকা পড়ে যায়। একটা বেসরকারি চাকরিতে ঢুকলেও ন্যূনতম এখন 30,000 টাকা অফার করে। সেখানে এমবিবিএস পাস করার পরে এত ফাইটিং করে, এত খরচ করে, যেই বেচারা পাস করলো তার জন্য বেতন অফার এর আগে তো 15,000 টাকা দিত, এরপরে তো মায়ের তারদের জন্য ফ্রি। কেউ মরতে পারবে না তাদের হাতে, মরলেই হচ্ছে বাংসুর করো। তাদের কোনো সুরক্ষা নাই, তাদের সেফটি সিকিউরিটির কোনো আইন প্রণয়ন করা হয়নি, মেধাবীদের টোটালি মূল্যায়ন করা হয় না। একটা পর্যায়ে ট্রমাটাইজ হয়ে বিদেশে পাড়ি জমায় তারা। বুয়েটে পড়া ছাত্রদের মধ্যে অ্যানালাইসিস করে দেখা গিয়েছে, রিপোর্ট আসছে 62% স্টুডেন্ট ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে, আর দেশে আসে না। দেশে এসে করবে এটা কি? দেশ তাকে মূল্যায়ন করে না, রিসার্চ সেন্টার নাই, শিক্ষা খাতে বরাদ্দ ঠিক মতো নাই, গবেষকদের এখানে মূল্যায়ন করা হয় না, ট্যালেন্ট হান্ট করা হচ্ছে না।
এখানে বাইরে থেকে ধার করে নিয়ে এসে বড় বড় মেগা প্রজেক্ট চালায়, কিন্তু দেশের মেধাগুলোকে ইউটিলাইজ করে তাদেরকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন করে যেভাবে গড়ে তোলা দরকার ছিল তা আসলে করে না। দেশের স্বাস্থ্যখাত হযবরল অবস্থা, প্রাইভেট মেডিকেল কলেজগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। আর যত স্বাস্থ্যমন্ত্রী আসে, সচিব যারা আসে স্বাস্থ্য সেক্টরে চাকরি বাকরি করে, তাদের সবারই কম বেশি একটা করে প্রাইভেট হসপিটাল আছে। আর প্রাইভেট হসপিটাল যেহেতু আছে, সরকারি হসপিটালে চিকিৎসা নিশ্চিত হলে কেউ তো আর প্রাইভেট হসপিটালে যাবে না। তাহলে ওইটা বানাইতে হবে ভাগার, আর প্রাইভেট হসপিটাল বানাইতে হবে চাকচিক্য করে, যাতে সব প্রাইভেট হসপিটালে যায়। আর প্রাইভেট হসপিটাল মানে হচ্ছে গলা কাটো, ছুরি কাটো। ডাক্তার তো গেলেই টেস্ট এতগুলো ধরাই দেবে, দেওয়ার প্রয়োজন আছে, আবার আননেসেসারিও দেয়, কারণ টেস্টের 40% ডাক্তারের পকেটে যায়। শুনতে কষ্ট লাগবে আপনাদের হয়তো, রিয়ালিটি হচ্ছে মানুষের অন্তরের কথা বুঝবেন, মানুষের অন্তরের কথা বুঝবেন যখন প্রফেশনালে যাবেন। আমি একটা গান শুনছিলাম নসিকাতার, এটার জন্য মামলাও করছিল ডাক্তাররা তাকে, যদিও সব রিয়ালিটি সঠিক না, রিয়ালিটি কিছুটা হইলেও সঠিক আছে। মানুষ অসহায় অবস্থায় পড়ে যায়, ঘর বাড়ি সব বিক্রি করে ফেলতে হয় একটা চিকিৎসার জন্য। এরপরে চিকিৎসা সেবাটা যদি সঠিকভাবে না পায়, অথবা মানুষ মানবিকতা তো না, আমার এই যে কিডনির সবচেয়ে বড় অপারেশন যিনি করেন ডাক্তার কামরুল সাহেব, তার একটা সাক্ষাৎকারে দেখেছি, তাকে জিজ্ঞাসা করছে আপনার মতো এরকম আর লোক তৈরি করেন নাই, 15,000 20,000 কিডনি রিপ্লেসমেন্ট একাই করছে। তখন সে বলে আমি এরকম লোক পাই না যে ফ্রি এই কাজগুলো করবে, সবাই টাকার পিছনে ছুটে। এরকম লোক পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার, যে একেবারে ফ্রি বিনামূল্যে এই কাজগুলো করব। চিন্তা করে এত টাকা দিয়া MBBS ডাক্তার হইলাম, FCPS ডিগ্রি নিলাম, যদি কিছু ইনকামই না করতে পারি, একটা প্রাইভেট হসপিটাল যদি না থাকে, তাহলে এগুলো তো সম্পূর্ণ বৃথা। এত লেখাপড়া করে বাপ মা বলবে যে এই ডাক্তার, আবার ডাক্তারদের জন্য একটা সুযোগ সুবিধা আছে, ভালো বিয়ে করতে পারে। এখন আমি যেমন যদি টাকাই না থাকি তো ভালো সংসারও তো আমার হইল না। টাকার উপরে সব দুনিয়ামুখিতা তাদেরকে আকৃষ্ট করে ফেলে। তা আমরা এই মেডিকেল ডক্টরদেরকে এই জায়গায়, একাডেমিক এই জায়গায়, অ্যাটলিস্ট ছাত্র শিবিরের যারা, তাদেরকে আমরা প্রমোশন করি যে মানুষ হন, মানুষ হন, পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে পারবেন। যদি মানুষ না হয়ে শুধু জনসংখ্যাই বাড়াতে থাকেন, তাহলে এরকম মানুষ আপনার মতো এরকম ডাক্তার হাজার হাজার লক্ষ লক্ষ ডাক্তার বাংলাদেশে ছড়ানো ছিটানো আছে পৃথিবীতে, যাদেরকে কেউ চিনেও না, যাদের কোনো ইম্প্যাক্টও নাই, নীরবে নিবৃত্তে জন্মগ্রহণ করে, নীরবে নিবৃত্তে পৃথিবী থেকে চলে যায়। এই পৃথিবী তাদের স্মরণ করে না, আর দুনিয়াতে সে আকৃষ্ট হওয়ার জন্য, আঁকড়ে ধরার জন্য চেষ্টা করে, তার পরবর্তী প্রজন্ম তার সম্পদগুলো শুধু লুটপাট করে খায়, কিছুই হয় না। তিনি সকাল টু সন্ধ্যা শুধু মেডিকেলের চেম্বার করে বেড়ান, আর তার স্ত্রী পরিবার পরিজন তার এই টাকা নিয়ে চমৎকারভাবে ঘুরে বেড়ায়, নিজের টাকা নিজে ভোগও করতে পারে না। এরকমই অবস্থাগুলো গিয়ে দাঁড়ায়। এই জন্য জায়গাগুলোতে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে মোটিভেশনের আওতায় নিয়ে আসার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, ওকে এটা বলে ফেলছি, কিভাবে ওভার থিঙ্ক করা যায়, নিজেকে বিরত, এটা কি লিখছেন বোঝা যাচ্ছে না। অলসতার উপরে নিয়ন্ত্রণ আনা যায় কিভাবে? অলসতার উপরে নিয়ন্ত্রণ ক্লাস শুরু হোক তখন আনবেন, এমনি মেডিকেলে বসে আবার অলসতা। ছাত্র শিবিরের মূল কার্যক্রম কি এবং অন্য ধর্মের মানুষদের নিয়ে তাদের পরিকল্পনা কি? ছাত্র শিবিরের 2-3 ধরনের কার্যক্রম করে। একটা হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাফিলিয়েটেড কিছু প্রোগ্রাম আছে, যেগুলো আমাদের মূলত সিংহভাগ 50% বলা চলে। এরপরে আছে নিজের সংগঠনের সংঘবদ্ধ যারা হয় তাদেরকে নিয়ে মোরাল ডেভেলপমেন্ট রিলেটেড প্রোগ্রাম আছে একটা। আর কিছু আছে হচ্ছে ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে পলিটিক্যাল কনসেনসাস বা পলিটিক্যাল কনসাস গ্রো আপ করার জন্য কিছু প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির করে। পলিটিক্যাল প্রোগ্রাম আমাদের টোটাল প্রোগ্রামের লেস দ্যান 10%। স্টুডেন্টদের সাথে তাদের ক্যারিয়ার অ্যাফিলিয়েটেড প্রোগ্রামগুলো নিয়ার অ্যাবাউট 50%। আর আমার জনশক্তিদের মোরাল ডেভেলপমেন্টের জন্য আমরা অন্তত 40% প্রোগ্রামগুলো লঞ্চ করে থাকি। এইভাবে আমাদের প্রোগ্রামের একটা চমৎকার ডিজাইনিং আমরা করি। আমাদের প্রোগ্রামের মধ্যে স্টুডেন্টদের নিয়ে যে প্রোগ্রামগুলো আমরা করি, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, এরপরে ফ্রি কোচিং সার্ভিস প্রদান করা, তাদেরকে হায়ার স্টাডির জন্য সুযোগ সুবিধা কি আছে, কিভাবে সহযোগিতা করব, তার একটা ব্রিজিং প্রজেক্ট চালু করা, কোচিং সার্ভিসের মধ্য দিয়ে স্টুডেন্টদেরকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য মোটিভেশন দেয়া, প্রত্যেকটা স্তরের মানুষদের মধ্যে বা ছাত্রদের মধ্যে একটা ইন্টার বন্ডিংস এবং নেটওয়ার্কিং তৈরি করার জন্য কাজ করা, স্টুডেন্টদের মধ্যে যারা খুবই ট্যালেন্টেড আছে তাদেরকে আইডেন্টিফাই করে রিকগনিশন করা, এরপরে যারা হচ্ছে লেখাপড়ায় পিছিয়ে আছে সেই পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে কাউন্সিলিং প্রোগ্রামের আয়োজন করা, নানামুখী কার্যক্রমগুলো ইসলামী ছাত্র শিবির পরিচালনা করে থাকে।
এর বাইরেও স্কিল ডেভেলপমেন্ট অনেক কোর্স ইসলামী ছাত্র শিবির ইউনিভার্সিটি লেভেল কলেজ লেভেলে করে থাকে, মেডিকেল কলেজগুলোতে করে থাকে, স্কুলের স্টুডেন্টদের জন্য করে থাকে। যেমন এসএসসি পরীক্ষার্থী এবার যারা পরীক্ষা দিল তাদের নিয়ে আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু আছে। শত শত হাজার হাজার স্টুডেন্ট এই কোর্সের আওতায় আসছে। সেখানে ইংরেজি শেখানো হচ্ছে, স্পোকেন ইংলিশ, কম্পিউটার শেখানো হচ্ছে, বেসিক কম্পিউটার, এআইয়ের উপরে, চ্যাট জিমিনির উপরে কোর্সগুলো, চ্যাট জিপিটি, জিমিনি এইগুলোর উপরে কোর্সগুলো করা হয়। এর বাইরেও সাইবার সিকিউরিটির উপরে কোর্স, অনলাইন এক্সপার্টাইজ করার জন্য যে ধরনের কোর্স চালু করা দরকার এগুলো কন্টিনিউয়াসলি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অফার করা হয়। এর বাইরেও ইসলামী ছাত্র শিবির নানা ধরনের সামাজিক কার্যক্রমে স্টুডেন্টদেরকে ইন্সপাইরেশন করে। যেমন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান চলমান আছে সারা বাংলাদেশব্যাপী। বৃক্ষ আমাদের সমাজের একটা ব্যালেন্স তৈরি করতে সহযোগিতা করে, ইকোসিস্টেমকে ধরে রাখে। এই জায়গাগুলোতে স্টুডেন্টরা যেন প্রত্যেকেই এই বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করে এরকম আমরা সহযোগিতা করি। পাশাপাশি নিট অ্যান্ড ক্লিন কর্মসূচিগুলো আছে প্রতিটা ক্যাম্পাসে। এরকম শত শত কর্মসূচি আছে যেই কর্মসূচিগুলো আমরা স্টুডেন্টদেরকে এঙ্গেজ করি, সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের ভিতরে জাগ্রত করার জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আমরা লঞ্চ করি। দ্বিতীয়, আমাদের জনশক্তি যারা এই সংগঠনের অন্তর্ভুক্ত হয়, আমরা এতক্ষণ যে প্রোগ্রামগুলোর কথা বললাম, ইয়ুথ সামিট, সায়েন্স ফেস্ট, অন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, এই প্রোগ্রামগুলো একেবারে ইন জেনারেল, কনসেপ্ট রাইটিং, রিসার্চ প্রপোজাল সাবমিশন প্রোগ্রাম, নানা ধরনের প্রোগ্রাম আছে আমাদের। এই প্রোগ্রামগুলো সবার জন্য উন্মুক্ত, সে ছাত্র হোক অথবা ছাত্রী হোক, ভাই হোক বোন হোক, যে ধর্মেরই হোক না কেন, এই প্রোগ্রামগুলো 50% এই প্রোগ্রামগুলো সবার জন্য আমাদের উন্মুক্ত এবং সবাই এখানে অংশগ্রহণ করে, সবাই এখানে জানার চেষ্টা করে, সবাই আমাদের মেসেজটা নেওয়ার জন্য চেষ্টা করে। যারা আমাদের সংগঠনে ঐক্যবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়, তাদের মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকে। 1 নম্বর প্রোগ্রাম আমরা করি সব্বেদারি প্রোগ্রাম, কোরআন তালিম প্রোগ্রাম। সব্বেদারি প্রোগ্রাম আপনারা জানেন এটা কি? আল্লাহ রাসূল এটা রেগুলার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা অনেকটা ফরজ করে দিয়েছিলেন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাউ ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন রাতের বেলায় জাগ্রত হয়ে আল্লাহর কাছে সাবমিসিভ মাইন্ডে নামাজ পড়ে হাত তুলে দোয়া করা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডেকে ডেকে বলেন, তোমাদের মধ্যে কে আছো অভাবী, আমার কাছে তোমার অভাবের ব্যাপারে প্রার্থনা করো, আমি তোমাদের অভাব মোচন করে দিব। তোমাদের মধ্যে কে আছো দরিদ্র অথবা তোমরা অসুস্থ, আমার কাছে তোমরা প্রার্থনা করে তোমাদের অসুস্থতা থেকে পরিত্রাণ দান করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাদেরকে বলে, কিন্তু বান্দা তো এই সময় ঘুমায় অথবা রাত 2টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে ফজরের নামাজটা পড়ার সময় থাকে না। ওই শেষ রাতে জাগ্রত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাউ ওয়া আকওয়ামু কিলা। রাত্রেও জাগ্রত হওয়া, শেষ সময়ে ঘুম থেকে ওঠা নফসানিয়াতের প্রবৃত্তি দমনে এবং দলনে কার্যকর ভূমিকা পালন করে। অর্থাৎ নফসের মধ্যে যত খায়েশ, দুনিয়ামুখী চিন্তা, অশ্লীলতা, বেহায়াপনা থাকে, রাতের বেলায় গুনাহের কথা স্মরণ করে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াগুলোকে কবুল করে নেন। এজন্য রাতের জাগ্রত হওয়ার এই প্রোগ্রামকে আমরা বলি সব্বেদারি প্রোগ্রাম। যেই প্রোগ্রাম আমার সংগঠনের বিভিন্ন স্টেজে আমরা ধারাবাহিকভাবেই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। শত শত হাজার হাজার এই সব্বেদারি প্রোগ্রামগুলো হয়। এরপরে যিনি কোরআন পড়তে পারেন না তাকে কোরআন তালিমের আওতায় নিয়ে আসা হয়, যিনি হাদিস পড়তে পারেন না হাদিস পাঠের আওতায় নিয়ে আসা হয়। ইসলামী সাহিত্য অধ্যয়ন স্টাডি সার্কেল হয় আমাদের। স্টাডি সার্কেলের দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, দেশের সামাজিক প্রেক্ষাপটগুলো নিয়ে ইসলামের বিভিন্ন নর্মস, ভ্যালুজ, ইসলামিক লস, শরিয়া, মাকাসিদ, মানহাজ, উসুলিয়াত, উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, ইসলামিক ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইসলামিক লজ, ইসলামিক কানেক্টিভিটি, নেটওয়ার্কিং, এই যে বিষয়গুলো কিভাবে একটা রাষ্ট্র ফাংশন করে এবং শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা কেমন হয়। এর আগে যখন মুসলিম খেলাফত সালতানাত ছিল সারা পৃথিবীতে শত শত বছর, হাজার বছরের উপরে, এই সময়গুলো ধরে কিভাবে এই রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে তা নিয়ে আমরা পাঠচক্র করি। দেশের ইতিহাস নিয়ে পাঠচক্র করি, দেশের ঐতিহ্য, সারা পৃথিবীর অর্থনৈতিক কাঠামো, হিজিমনিগুলো নিয়ে, কালচারাল হিজিমনিগুলো নিয়ে আমাদের পাঠচক্রগুলো হয়। এগুলো আমাদের ইন্টারনাল প্রোগ্রামে প্রতি মাসে বাধ্যতামূলক এই প্রোগ্রামগুলো করতে হয়। এর বাইরেও আমরা স্টুডেন্টদেরকে আরও বেশি জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য রিপোর্টিং সিস্টেম আছে। প্রতি স্টুডেন্ট যারা ছাত্র শিবির করে তাদের রিপোর্ট ব্যক্তিগত পত্রা লিখতে হয়। এইগুলোতে কখন কি করছে, কোথায় তার টাইম ওয়েস্ট হচ্ছে, এইগুলোর হিসাব কিতাব বৈঠকে এসে তাকে বলতে হয়। এখানে তাকে সাজেশন দেওয়া হয় যে না, লাইফ এইভাবে চললে হবে না, এইভাবে লাইফ গড়ে তুলতে হবে।
এভাবে আমাদের প্রোগ্রামগুলো ইন্টারনাল কিছু প্রোগ্রাম আছে যেগুলো সেলফ ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট রিলেটেড প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের জনশক্তি তৈরি করি। বলে না ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পোলাইট হয়, ভালো, ডিসিপ্লিন, এগুলো এমনি এমনি হয় না। এগুলো ট্রেনিং না দিলে কোনো মানুষই তৈরি হয় না। ট্রেনিং না দিলে উচ্ছৃঙ্খল হয়ে যায় মানুষ। হচ্ছে মানে ট্রেনিং ছাড়া মোর ডেঞ্জারাস দেন আ লায়ন, মানে লায়নের চাইতেও হিংস্র বস্তুতে পরিণত হয়, যেগুলো আমরা দেখছি। মানুষ মানুষকে মেরে ফেলতেছে, মানুষ মানুষকে জবাই করতেছে, মানুষ মানুষকে, ইভেন এমন ঘটনা তো অহরহ ঘটছে। গাজীপুরে দেখলাম যে বাবা মারা গিয়েছে, তার লাশ দাফন কাফন করছে না, তার ছেলে এবং মেয়েরা বাপের সম্পদ ভাগাভাগি ফাইনাল না হয়ে লাশ দাফন কাফন করবে না, একদিন চলে যাচ্ছে। এরপরে এলাকার মানুষ 5 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা উঠায়ে লাশ দাফন কাফন করছে, অথচ ওই সন্তান নামের, এগুলো কোন শব্দ ব্যবহার করলে ভালো হয়, তারা তাকিয়ে তাকিয়ে দেখলো তার বাপের লাশটা পর্যন্ত দাফন কাফনে কেউ এগিয়ে আসলো না। এমন সন্তান তো তৈরি হচ্ছে। দুনিয়ামুখী সন্তান যখন তৈরি হয় তখন অবস্থা গিয়ে এরকমই দাঁড়ায়। বাপ মরে যায়, তার লাশের পাশে যে কিভাবে দোয়া করতে হবে তাও জানে না, মানে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার, মানবিক মানুষ হওয়া দরকার, নিজেদের ভিতরে সেই আত্মিকতা নিয়ে আসা দরকার। পৃথিবীতে একাডেমিয়াতে ওয়েস্টার্ন সোসাইটি যেভাবে ডেভেলপ করেছে, কিন্তু সেই সোসাইটিগুলোতে কেন সুইসাইডাল রেট অনেক বেড়ে গিয়েছে? আসলে একাডেমিয়ার কন্ট্রিবিউশনের সাথে সাথে তো আমাদের শান্তি আসার কথা দুনিয়াতে। ডেভেলপমেন্টের পাশাপাশি, ডেভেলপমেন্ট মানে তো জৌলসতা, মানে তো শান্তি আসার কথা। কিন্তু কেন জার্মানিতে সুইসাইড স্কোয়াড আছে, জাপানে সুইসাইড স্কোয়াড আছে, কেন জার্মানিতে আত্মহত্যা করা বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কিছু কিছু জায়গায় আছে আত্মহত্যাকে আইনগতভাবে বৈধতা দিয়ে আইন পাস করতে হয়েছে? ওইসব দেশগুলো তো মাথাপিছু আয় অনেক বেশি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে, আমেরিকান দেশগুলোতে, অথচ সেইখানে সুইসাইডাল রেট অনেক হাই। আর মুসলিম দেশগুলোতে সুইসাইডাল রেট 0 পর্যায়ের বা তার চাইতেও, মানে খুবই ক্লোজ একটা কানেক্টিভিটি আছে মুসলিম দেশগুলোতে। ওয়েস্টার্ন সোসাইটিতে মানুষ বাঁচতেই চায় না। চায়নায় গিয়ে আমি দেখেছি যে কত জৌলসতা, কি নাই তাদের, সব কিছু দিয়ে রাখছে তার জনগণের জন্য, কিন্তু জীবনের একটা মুহূর্তে এসে তারা আর বাঁচতে চায় না, মৃত্যুবরণ করতে চায়, সঙ্গী পায় না, সঙ্গ পায় না। জৌলসতা বেশি একটা ভালো লাগে না। আপনি আজকে সাতক্ষীরাতে আসেন, সাতক্ষীরার এই বিল্ডিং টিল্ডিং দেখে আপনার খুব বেশি ভালো লাগবে না। হয়তো আপনার কাছে মনে হবে যে মালয়েশিয়া কত চমৎকার, এখানে থাকলে কি না কি হয়ে যেত। কিন্তু যারা মালয়েশিয়াতে থাকছে তাদেরকে বলছি যে খুব ভালো লাগে, বলে না এগুলো তো দেখতে দেখতে এখন ইউজ টু হয়ে গেছে, এগুলোর ভিতরে খুব বেশি আকৃষ্টতা, খুব বেশি টানে, এরকম না। সবচেয়ে বড় বিল্ডিং, সবচেয়ে বড় স্থাপনা বুর্জ খলিফায় যান, একবার যাওয়ার পরে দ্বিতীয়বার আর যেতে ভালো লাগবে না। কুয়েতে আমি গিয়েছি, যে চমৎকার চমৎকার স্থাপনা, ছোট্ট একটা দেশ, তেলের উপরে বাসছে, কোনো জনগণের ট্যাক্সের টাকাটা কিছুই দেয়া লাগে না। তো একবার যাওয়ার পরে আমার এখন দ্বিতীয়বার অফার করলে আমার মনে হয় না কুয়েতে আর যেতে ভালো লাগবে, যা দেখার এগুলো দেখেই ফেলছি। জৌলসতা এগুলো খুবই সাময়িক, এই জিনিসগুলো মানুষকে স্থায়ী প্রশান্তি দিতে পারে না। আসল প্রশান্তি হচ্ছে আত্মার প্রশান্তি, যেই প্রশান্তিটা মানুষ পায় না বিধায় একটা সময় নিঃসঙ্গ হয়ে পৃথিবীতে আর তার বেঁচে থাকতে ইচ্ছা করে না, স্বইচ্ছায় সে মৃত্যুবরণকে আলিঙ্গন করে নেয়। এজন্য নিয়ন্ত্রণ করতে না পেরে জার্মানিতে আইন পাশ করা হয়েছে, স্বইচ্ছায় মৃত্যুবরণ করাকে আইন পাশ করে নেওয়া হয়েছে। মানুষ বাঁচতে চাচ্ছে না, কারণ তার ইন্টারনাল যে বিউটিটা, বেঁচে থাকার দুনিয়ায় মর্মার্থ যেটা, এটা থেকে তারা অনেক অনেক দূরে অবস্থান করছে। ইউরোপিয়ান দেশগুলোর 55টা দেশে রয়েছে যেখানে নেগেটিভ পপুলেশন বা জিরো পপুলেশনের দেশ। এই নেগেটিভ পপুলেশনের দেশগুলোতে কেন নেগেটিভ পপুলেশন হচ্ছে? ছেলে মেয়ে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না, সলভেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সার্কেল বলে দিয়েছেন, আল্লাহর সৃষ্টি তত্ত্বের ভিতরে যদি কেউ ব্রেকডাউন করে দিতে চায় তাহলে এই পৃথিবী একটা মেসাকার তৈরি হবে। এগুলোকে একটা কমপ্লেক্স ওয়েব বলে, স্টেডি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, স্থিতিশীল অবস্থার গতিশীল একটা ভারসাম্য আছে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ক্লান্ত শ্রান্ত নাকি? সালামের জবাবটা পাইলাম না ভালো করে। সালামের জবাবটা দেয়া হচ্ছে ওয়াজিব, আর সালাম দেয়াটা হচ্ছে সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের ভিতরে, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যু বিআহসানু মিনহা ওয়া রুদ্দুহা, যে তোমাদের কেউ যখন সালাম দেয়, অভিবাদন করে, তখন তার মতো করে অথবা তার চাইতে উত্তমভাবে তাদেরকে সেটা ফেরত দাও। এই কারণে সালাম যখন কেউ দিবেন, সাথে সাথে ফায়ুসাল্লিমু আলাইহিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল বলছে মানুষকে সালাম দাও যদি সে
তোমার পরিচিত হয় অথবা অপরিচিত হয়। এই সালামের উত্তরটা যাকে সালাম দেয়া হবে সে সাথে সাথে দিবে যদি সে মুসলমান হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, মেধাবীদের সামনে এখানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাকে কথা বলার সুযোগ দান করেছেন, এজন্য মহান রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের কিছু বেসিক কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর উত্তর দিলে আশা করি আলোচনা শেষ হয়ে যাবে অনেকটাই। এই জন্য আলোচনায় না গিয়ে আগে একটু প্রশ্নের উত্তরটা দেই। একজন প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চিকিৎসা ক্ষেত্রে লক্ষ্য ও বিস্তর পরিকল্পনা জানতে চাই। আমরা চিকিৎসা ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরকে বিশেষ করে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা, এই জিনিসগুলো মেনটেন করে আমরা এই রাষ্ট্রের জন্য কিছু আদর্শ মানুষ তৈরি করার মিশন নিয়ে কাজ করেছি। প্রফেশনাল জায়গায় ইসলামী ছাত্র শিবিরের কার্যত খুব বেশি কোনো কাজ নাই, কারণ ছাত্র জীবন শেষ করলে ইসলামী ছাত্র শিবির আর সেই অঙ্গনে কাজ করে না। আমাদের টেরিটরি একেবারে আইডেন্টিফাইড। এই টেরিটরিটা হচ্ছে তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে। এখানে ছাত্র বলতে ছাত্রছাত্রী সবাইকেই বোঝানো হয়েছে। তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা। আমরা একজন মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি জাগ্রত করতে চাই যে তোমার জীবনের চলার পথটা কেমন হবে, কিভাবে এই জীবনের পথ চলবে এবং কি করণীয় আছে, যে লেসনটা আমাদের একাডেমিয়া থেকে দেয়া হয় না, অথচ এটা একাডেমিয়ার বেসিক রেসপন্সিবিলিটিটা ছিল। যার ফলশ্রুতিতে আমরা এই জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করি, প্যাট্রিয়টিজমটা তৈরি করার চেষ্টা করি এবং নৈতিকতা বিবর্জিত যত কাজ, যেগুলো নৈতিকতার সাথে যায় না, সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরে তাকে পুনর্গঠন করা, রিকনস্ট্রাকশন করার কাজটা ইসলামী ছাত্র শিবির করে। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দেখেছি, একটা পাকিস্তান, সেই দেশে শিক্ষা কাঠামোর এত তফাৎ আমি দেখি নাই। আলিয়া, কওমি, স্কুল, ইংলিশ মিডিয়াম, তারপরে হচ্ছে এত ফারাক, এত চিন্তা ভাবনার মানুষ তৈরি হয় জন্মগতভাবে বাংলাদেশে। মানে জন্মগতভাবেই ডিভাইডেশন, বিভক্তি, চিন্তার ফারাক। কেউ একটু শুধু আলেম হবে, ইসলাম শিখবে, কেউ এগুলার ধারের কাছেও যাবে না। কেউ একেবারেই ইংলিশ মিডিয়ামে পড়বে, ইংলিশ ভার্সনে পড়বে, সে ওয়েস্টার্ন ফিলসফি নিয়ে বড় হবে, ওইখানে একটা এনভায়রনমেন্ট। কেউ কওমিতে পড়বে, সে আজীবন দেখতে দেখতেই বড় হবে যে আমি হচ্ছে চামড়া কালেকশন করতেছি, আমি হচ্ছে এই কালেকশন করেই চলতেছি, ইমামতি, মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন, এইটা হচ্ছে আমার সর্বোচ্চ পেশা, আর টুকটাক যদি কোয়ালিফাইড হই ব্যবসা বাণিজ্য করি। জন্মগতভাবে বাই নেচার একটা রাষ্ট্রের মধ্যে এত ডিভাইডেশন, ইটস টোটালি আনফর্চুনেট। বাংলাদেশে সেটা হচ্ছে। মালয়েশিয়াতে গিয়ে দেখেছি একটা সার্টেন লেভেল পর্যন্ত একাডেমিয়াতে সেম লেভেলের স্ট্যান্ডার্ডিটি সবার মেনটেন করতে হয়। রাদার ইউ শুড বি স্কুল স্টুডেন্ট, কলেজ গোয়িং স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট, একটা সার্টেন লেভেল পর্যন্ত তোমাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। মুসলিম হলে, এখানে 30% নন মুসলিম আছে, তাদের জন্য এটা বাউন্স না। তবে মুসলিমদের ভেতরে প্রত্যেকেই চমৎকার কোরআন পড়তে পারে, অন্য অন্য ধর্মের যারা, তাদের সেই ধর্মীয় অনুশাসনগুলো তারা মেনে চলে। যার ফলশ্রুতিতে একই কাঠামোর শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে পুরো জাতিটাই ইউনাইটেড থাকে, ফ্র্যাগমেন্টেড না। সেখানে আন্দোলন হলে, আমি যখন ছিলাম কুয়ালালামপুরে, তো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওইখানে একজন মন্ত্রীর সাথে দেখা করতে সেদিন শিডিউলে দেখা করতে গিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ের পাশে ওদের সেন্ট্রাল মসজিদ। সে মসজিদে নামাজ পড়ে এখানে হেঁটে হেঁটে আসছি, দেখলাম সবাই খুব ব্যস্ত। কি হয়েছে জিজ্ঞাসা করার পরে বলছে, আজকে কুয়ালালামপুরে সবচেয়ে বড় প্রসেশন হবে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে এই কারণে, এই জন্য মন্ত্রীরা সব ব্যস্ত আছে। আমি কই, রাস্তায় তো কোথাও কোনো মিছিল, মিটিং, শোডাউন কিছুই দেখলাম না। বলছে এইগুলো কিছুই না, রাস্তায় কোনো জ্যামও হবে না, রাস্তা বন্ধও হবে না, দুই ধারে শুধু মানুষ দাঁড়াবে, এই জন্য মন্ত্রীদের অবস্থা খারাপ। এরপরে সন্ধ্যার ভিতরে তাদেরকে ডেকে নিয়ে এসে মিলচাল করে দাম কমিয়ে এরপরে একটা জায়গায় তারা এটা সেটেল দিয়েছে। এইটা নাকি সবচেয়ে বড় প্রসেশন তাদের। আমি তো অবাক হইলাম। আমরা বলছি যে বাংলাদেশে তো রাস্তা না আটকাইলে, 2-4 জন না মারা গেলে এ কোনো প্রসেশন হয়েছে বলে তো বোঝাই যায় না। সভ্য জাতি কিভাবে তাদেরকে বিনির্মাণ করেছে, তাদের রেসপন্সিবিলিটি, জনগণের উপরে লায়াবিলিটিটা কিভাবে তারা গ্রো আপ করেছে।
আমাদের অবস্থানটা টোটালি সেই জায়গা থেকে একটু ডিফারেন্ট। একাডেমিয়ার এই জায়গায় আমরা স্টুডেন্টদেরকে কনসাস করার লক্ষ্য নিয়ে কাজ করি এবং আমাদের মিশন এবং ভিশন হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এই রেসপন্সিবিলিটির একজন ছাত্রের ভিতরে তৈরি করার পাশাপাশি আমরা শুধুমাত্র ওয়াজ নসিহত, বয়ান, বক্তব্য, স্লোগানের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখি না। আমাদের কিছু কার্যক্রম রয়েছে। আমরা স্টুডেন্টদেরকে অ্যাসোসিয়েশন দেই। স্কুল লেভেলে যখন তারা ক্লাস 1, 2, 3, 4 এইসব জায়গায় পড়ছে, বাচ্চাদের নিয়ে বাচ্চা সুলভ সৃজনশীল আলোচনা, শিশু সুলভ আলোচনাগুলো আমাদের থাকে। যখন একজন স্টুডেন্ট ক্লাস 9, 10-এ পড়ে, তার ক্যারিয়ার গাইডলাইন এবং ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম ইসলামী ছাত্র শিবির আয়োজন করে। এরপর সে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, তখন তার জন্য কোচিং সার্ভিস ইসলামী ছাত্র শিবির প্রোভাইড করে। যখন সে মেডিকেলে ভর্তি অ্যাডমিশন পরীক্ষা দিবে, অ্যাডমিশন সার্ভিস ইসলামী ছাত্র শিবির প্রোভাইড করে। এরপরে যখন সে মেডিকেল পাশ করে বের হয়ে যাবে, তখন পোস্ট মেডিকেলের জন্য অর্থাৎ FCPS ডিগ্রির জন্য যা ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন ইসলামী ছাত্র শিবির সেইটাও প্রোভাইড করার চেষ্টা করে। এরপরে যখন সে প্রফেশনাল চলে যাবে, তখন ইসলামী ছাত্র শিবির যে অ্যালামনাই আছে তারা তার প্রফেশনাল জায়গায় অ্যাসোসিয়েশন করা, বিদেশে হায়ার স্টাডি, আদার্স বিষয়গুলোতেও সহযোগিতা করে থাকে। এভাবে করে ইসলামী ছাত্র শিবির সামগ্রিকভাবে সহযোগিতার কাজগুলো করে এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা চাই একটা আমূল পরিবর্তন, কিছু ইথিক্যাল মানুষ তৈরি করা। আমাদের সোসাইটিতে জনসংখ্যার কোনো প্রবলেম নাই। এখন স্বাধীনতার সময় 7 কোটি মানুষ ছিল, এখন 50-55 বছর পরে এসে মানুষের সংখ্যা 20 কোটি প্লাস। তো এই জনসংখ্যা তো অনেক বেড়েছে, কিন্তু মানুষ তো কমেছে, মানবিকতা কমেছে, মানুষের সংখ্যা আসলে কমেছে। মানুষ তাকেই বলে যে মানুষের মধ্যে মানসিকতা, মানবিকতা, মানুষকে সহযোগিতা করার প্রবণতাগুলো রয়েছে। কুসুম কুমারী দাশের একটা কবিতার মধ্যে আপনারা পড়েছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। উনি মানুষ হইতে হবে এইটা কেন বললেন? কুসুম কুমারী দাস এইটা আক্ষেপ করে বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথায় না বড় হয়ে কথায় ফটং ফটং সবারই আছে। এর আগের মন্ত্রীদের কাছেও আমরা শুনছি দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, মাদকের বিরুদ্ধে অভিযান, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অ্যাকশন, দখলদারির বিরুদ্ধে অ্যাকশন। পালায় চলে যাওয়ার সময় দেখা গেল $234 বিলিয়ন বিদেশে পাচার করছে। ঘের বেরি সব তাদের দখলে ছিল। হত্যাকাণ্ড, গুম খুম, আয়নাঘর সব কিছু করছে তারা। এরা আবার ফ্রেস্তার মতো চমৎকার কথা বলতো, আমরাই বাংলাদেশকে গড়ে তোলার একমাত্র স্টেক, স্বাধীনতার একমাত্র হাতিয়ার। এখন আবার যারা আছে, জেনারা আছেন, তাদেরও মুখে 17 বছরের নির্যাতনের শিকার হয়েছি আমরা, জালিমের কারাগারে ছিলাম, বিদেশে আমাদের থাকতে হয়েছে, শেখ হাসিনার কারাগারে থাকবো না তাই বিদেশে কারাগারে চলে গেছি, বিদেশে চলে গেছি, এরকম নানা বয়ান টয়ান তারা ছাড়তেছে। অথচ এলাকার রাস্তাঘাট, হাট বাজার, ঘের বাড়ি কিছুই আর দখলের বাইরে তাদের নাই, চাঁদাবাজির বাইরে নাই। দেখতে খুব সুন্দর, চমৎকার টুপি দাড়ি পরা দরবেশ বাবা এর আগে ছিল বেক্সিমকো গ্রুপ। এই যে দরবেশ বাবা যে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছে, একটা ব্যাংককে দেউলিয়া করে ছাড়ছে। চমৎকার চমৎকার কথাবার্তা বলতো, বিভিন্ন সভা সেমিনারগুলোতে শুনলে আকর্ষিত হতো, বড় উদ্যোক্তা। কিন্তু এটা হচ্ছে বড় ডাকাই, তার বড় চোর। ব্যাংক থেকে লুটপাট করছে, ইসলামী ব্যাংক থেকে ৭৮,০০০ কোটি টাকা এসালম লুটপাট করেছে। 5টা সম্মিলিত ব্যাংক থেকে এসালম আর নাসা গ্রুপ লুটপাট করে ব্যাংকগুলো দেউলিয়া করে ছাড়ছে জনগণের কাছে। এখন জনগণের আমানত ফেরত দিতে পারছে না, সব জনগণ আমানত রাখছে, আর ব্যাংকের মালিক হয়ে ব্যাংক ডাকাতরা সব টাকা লুটপাট করছে। ইসলামী ব্যাংক থেকে 1,87,000 কোটি, 1,87,000 কোটি টাকা হচ্ছে তার ডিপোজিট, তার মধ্যে 1,50,000 কোটি টাকা নাই, ব্যাড ডেপ্ট, এগুলোর ফাংশনাল নাই, এগুলো সব